কৃপানকে জব্দ করে গীতার প্রশংসা করলো অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় গীতা পদ্মকে মুখার্জি বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু কেউই গীতাকে সাপোর্ট করতে চায় না। সেখানে কাকিমণি এমনকি বাড়ির অনেক মেয়েরাই ঝামেলা করতে থাকে আর বলে ওকে এই বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকেই ঝামেলা করে যাচ্ছে, এবার বিদায় হয়েছে, আমরা আর ওকে এই বাড়িতে রাখবো না। গীতা তখন বলে এত কিছু হয়েছে সেটার জন্য কি ও দায়ী কোনোভাবে? যদি এই যে ঘটনাগুলো কেউ ঘটিয়ে থাকে তাহলে ওর কি করে দায় থাকলো এখানে? তখনই রাকা বলে এত কিছু জানি না, ও এই বাড়িতে থাকবে না সেটা আমি জানি, ওকে এই বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। তখনই ব্রজবালা মুখার্জি বলে এটা কি হচ্ছে? এটা কিন্তু ঠিক হচ্ছে না। গীতা যখন চাইছে অসুবিধার কি আছে, ও এই বাড়িতেই থাকবে। তখনই রাকা বলে কেন মা, আমরাও তো এই পরিবারের বউ, আমাদেরও তো অনেক সিদ্ধান্ত থাকে, তো সেই সিদ্ধান্তগুলো মেনে নিলে এমন কি অসুবিধা হবে? গীতা কি একাই এই সংসারের বউ? আমরা কি কেউ হই না? রাকা তখন বলে কি হলো মা, আপনি চুপ করে আছেন কেন? তার মধ্যেই চলে এসেছে ছোটকা এসে বলে রাকা, মুখ সামলে কথা বলো, তুমি কার সাথে কি ব্যবহার করছো? মায়ের সাথে এরকম ব্যবহার একদম করবে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। রাকা তখন বলে দেখো, আমি এরকম ব্যবহার করতেও চাই না, কিন্তু করতে বাধ্য হচ্ছি। গীতা কেন জোর করছে পদ্মকে এই বাড়িতে রাখাটা কি খুব দরকারি? আমরা পদ্মকে এই বাড়িতে রাখতে চাই না। তখন ছোটকা বলে কেন, ওর কি দোষ আছে? তোমরা কেন ওকে রাখতে চাইছো না? তখনই কাকিমণি বলে এসব ব্যাপারে আমরা কিছু বলবো না, তবে আমরা এইসব বরদাস্ত করছি না আর করবও না। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি এসে বলে পদ্ম এই বাড়িতেই থাকবে, পদ্মকে এই বাড়ি থেকে কোথাও সরানো যাবে না। সাত্বিক এসে বলে কেন এই জিনিসগুলো করছো? আর এগুলো বাড়ির মেয়েদের ব্যাপার, এই ব্যাপারগুলোতে তোমরা ঢুকো না। তখনই গীতা বলে আর আপনিও তো একজন ছেলে, আপনি তাহলে এই ব্যাপারে ঢুকছেন কেন? সাত্বিক তখন বলে দেখো গীতা, আমি এসব ব্যাপারে নেই, কিন্তু আমি আমার বাবাকে সাবধান করছি, এইসব ব্যাপারে ঢুকে ব্যাপারটাকে আরো বেশি জটিল করে দিচ্ছে। এর মধ্যেই মনে মনে একটা কথা ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন পদ্মকে এই বাড়িতে রাখতে হবে, নাহলে তো সত্যি পদ্মর কোনো যাওয়ার জায়গা নেই। অগ্নিজিৎ মুখার্জি বলে পদ্ম, এখানে তো সবাই উপস্থিত আছে, সবার সামনে তুই কথাটা একবার বলতো, তোর কি মনে হয় আমি কি তোর সাথে এরকম কিছু করতে পারি? আমি কি তোকে মারতে পারি? বল না। তখনই পদ্ম বলে কি বলছেন বড়বাবু, আপনি কখনোই এরকম করতে পারেন না, আপনি তো আমার বাবার মতন, আর বাবারা কখনো মেয়েদের গায়ে হাত তোলে এইরকম ভাবে? অন্তত না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে তোমরা সবাই শুনে নিয়েছ ও কি বলেছে? আশা করি এখন আর তোমাদের কোনো বক্তব্য নেই। এর মধ্যে সাত্বিক বলে কিন্তু বাবা, তুমি একটা কথা বলো, এই যে পদ্ম এই বাড়িতে থাকছে, কাল যে কোর্টের হেয়ারিং আছে সেখানে কোনো অসুবিধা হবে না? অগ্নিজিৎ মুখার্জি বলে অসুবিধা হলে আমার বৌমা সামলে নেবে, ওই তো এই সমস্ত কিছু করছে, ও নিশ্চয়ই জেনে বুঝেই করছে। কি গীতা, তাই তো? গীতা তখন বলে হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথাই বলেছেন, কোনো অসুবিধা হবে না, আর যদি কোনো অসুবিধা হয় সেই বিষয়টা আমি দেখে নেব। অগ্নিজিৎ মুখার্জি বলে ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর কোনো ঝামেলা নেই। এর মধ্যেই পদ্ম বলে নে, এবার থেকে তুই এই বাড়িতেই থাকবি। অগ্নিজিৎ মুখার্জি বলে আমার তো অনেক মেয়ে, তার মধ্যে পদ্ম এখন থেকে আমার মেয়ে। আর শোনো, শুধু টিপছাপ দিলে হবে না, পড়াশোনা শিখতে হবে, সই করা শিখতে হবে তো, তাই না? আমার মা যখন বলেছে তোমার জায়গা এই বাড়িতেই। ব্রজবালা মুখার্জি অনেক খুশি হয়ে যায়। এর মধ্যেই মেহেককে বলতে থাকে গিনি, কালকেই তো পাত্রপক্ষ আসছে মেহেককে দেখতে, ছবি দেখেই পছন্দ হয়ে গেছে, একেবারে প্রেমে পড়ে গেছে ছেলেটা, হাবুডুবু খাচ্ছে মেহেকের প্রেমে। তখনই ঠাম্মি বলে পাত্রর ছবি আমিও দেখেছি, আমারও অনেক পছন্দ হয়েছে, এইবার যদি সব ঠিক থাকে তাহলে বিয়েটা ভালোই হয়ে যাবে। তখনই গীতাও খুব খুশি হয়ে যায়, আর মেহেক এইসব শুনে একেবারে লজ্জা পেয়ে গেছে। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জির কাছে স্বপ্না দেবীর পাঠানো খাবারগুলো চলে এসেছে। লুকিয়ে লুকিয়ে খাবারগুলো খেতে শুরু করে। মালপোয়া দেখে আর লোক সামলাতে পারে না, আর বলে উফ, কত জীবন পর মনে হচ্ছে মালপোয়া খাচ্ছি, এত ভালো লাগছে সে আর বলার কথা না। স্বপ্না দেবী একেবারে নিজের হাতে তৈরি করেছে বলে কথা, আর ভেজাল তো কোনো জিনিসই নেই, সব একেবারে খাঁটি জিনিস। এর মধ্যেই গীতা বলে হ্যাঁ রে দিদি, তুই বাবাকে দেখেছিস? তখনই গিনি বলে বাবাকে তো দেখলাম, মনে হলো
ওই মানে আমার মনে হলো কোথাও দেখেছি, ওই যে অফিসেই মনে হয় তো দেখলাম, নাকি রান্নাঘরে, হ্যাঁ অফিসেই দেখেছি। তখনই গিনি বলে আমার একটা ডাউট হলো জানিস। গীতা তখন বলে আমারও ডাউট হচ্ছে, আমার মা সমস্ত রান্না করা খাবারগুলো কাউকে দিয়ে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বাবা যদি মিষ্টি জাতীয় খাবার খায় তাহলেই তো সমস্যা, চল তো দেখি। এরপরে অফিসে চলে যায় আর বলে বাবা কি করছেন আপনি? এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি আর কিছু বলতে পারে না, এক গালে ঠুসে বসে আছে মালপোয়া। গীতা তখন বলে কি হলো বাবা, আপনি উত্তর দিচ্ছেন না কেন? এর মধ্যে গিনি বলে এই বাবার মানে মনে হচ্ছে কিছু একটা হয়েছে বুঝলি। তখনই গীতা বলে এই দিকের গালটা ফোলা ফোলা লাগছে না? গিনি তখন বলে আক্কেল দাঁত উঠেছে নাকি, ব্যথা আছে মনে হয়। তার মধ্যেই গীতা বলে মুখটা খুলুন তো দেখি কি আছে ভেতরে। এরপর যেই না মুখ খুলেছে মালপোয়া দেখে তো গীতা প্রচন্ড রেগে যায় আর বলে এ কি টিফিন ক্যারি ভর্তি মালপোয়া, দেখেছিস দিদি এই রকম ভাবে যদি খেতে থাকে তাহলে তো ওনার শরীর খারাপ হয়ে যাবে। বাবা এসব একদম হবে না, আপনি এসব পাবেন না বলেই গীতা নিয়ে যাচ্ছিল। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে আরে শোনো শোনো শোনো, নিয়ে যেও না, মানে থাক না একটু খাই। গীতা তখন বলে একদমই না বলেই নিয়ে চলে যায়। গিনি তখন বলে আচ্ছা বাবা, আপনি কেন বুঝতে পারেন না যে আপনার শরীরটা সুস্থ রাখাটা খুব দরকার? আপনি যদি এইরকম ভাবে এইসব খাবার খেতে থাকেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন, তাই না? তাই এই খাবারগুলো আপনাকে দেওয়া যাবে না। অগ্নিজিৎ মুখার্জি বলে এত কষ্ট করে স্বপ্নাদেবী আমার জন্য রান্নাগুলো করে পাঠালো, একটুও খেতে দিল না আমাকে। তার মধ্যে জিজ্ঞেস করে আচ্ছা আজকে কি খাবার আছে? গিনি তখন বলে আপনার জন্য স্যুপ আর স্টু আছে, আর কিছু নেই। আর তখন রেগে যায় অগ্নিজিৎ মুখার্জি আর বলে ওগুলো দিয়ে খাওয়া যায়? এর মধ্যে কৃপান ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে আঙ্কেল কেমন আছেন বলুন। অগ্নিজিৎ মুখার্জি বলে কে বলছো? তখনই কৃপান বলে এই মহাশয়ের নাম কৃপান। তখন তো রেগে গেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে ছলে বলে কৌশলে বেলটা তাহলে পেয়েই গেলে। তখন ভজন মিত্তিরের ওকালতির প্রশংসা করতে থাকে কৃপান আর বলে আপনিও ধোপে টিকবেন না, আপনার জেল হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে আমিও দেখতে চাই যে কি করে আমার শাস্তি হতে পারে। আমার বৌমা একাই 100, তুমি কিচ্ছু করে উঠতে পারবে না, বরং তোমাকে কি করে জেলে ঢোকাতে হয় সেটাও খুব ভালো মতন জানে। এদিকে রাত হয়ে গেছে, গিনি ঘরে চলে যায়। ঘরে গিয়ে নিচে বিছানা করে শোয়। সাত্বিক তখন বলে কি ব্যাপার, নিচে ঘুমাচ্ছ? তোমার ব্যাপার স্যাপার কি? গিনি তখন বলে ভালো লাগছে না, তাই জন্যই আমি নিচে শুচ্ছি। এর মধ্যেই কানে একটা হেডফোন ছিল আর গিনি মনে মনে ভাবে এবার খেল শুরু হবে। এর মধ্যেই গীতা ফোন করেছে আর ফিসফিস করে কথা বলতে থাকে গিনি। সাত্বিক তখন ভাবে কার সাথে কথা বলছে এত রাতে। এরপর স্বস্তিককে ফোনটা দিয়ে দেয় গীতা। আর স্বস্তিক তখন কথা বললে সাত্বিক ফোনটা কেড়ে নেয় আর বলে দেখি কে ফোন করেছে। আর তখনই স্বস্তিকের গলা পেয়ে বলে আবার সেই কবি ফোন করেছে, তুমি আর কাউকে পেলে না, শেষমেশ কবি। গিনি তখন বলে তাতে কি হয়েছে, উনি তো অন্তত আমার জন্য লেখে, তুমি তো আর কিছু বললে না আর লিখলেও না।